সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এই করোনা মহামারীর মধ্যে শিক্ষাক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছে, তোমরা স্কুলে আসতে পারতেছো না, কিন্তু সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার মানুষেই আজকের এই অনলাইন কার্যক্রমের আয়োজন। সেই অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি, সুমন চন্দ্র মিস্ত্রি, সহকারী শিক্ষক, সৈয়দকাঠি এসএসডিবি মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জীববিজ্ঞান বিষয়ে আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের পাঠ 6.4.1 এবং পাঠ 6.4.2 থেকে আলোচনা করব। আজকের পাঠের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জীবে পরিবহন। এই অধ্যায়ের 6.4.1 থেকে 6.4.2 নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখি আমরা আজকে কি শিখব। দেখো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। আসলে এই ছবিটা একটা মানে উদ্যম একটা বাচ্চা, পিছনে একটা পুকুরের ছবি দেওয়া আছে, সে গোসল করে উঠছে। আসলে এর পিছনে কিছু কারণ রয়েছে। এরপরে দেখি এখানে কি আছে। আর দেখো, ওই বাচ্চাটার বাঁ পাশে কি রয়েছে, দেখো বক্ষগহ্বরের বাম পাশে কেমন একটু কাঁপছে। আসলে ওখানে কি রয়েছে, কেনই বা কাঁপছে? হ্যাঁ, আমরা যখন খুব বেশি দৌড়দৌড়ি করি অথবা পুকুরে সাঁতার কেটে উঠি, তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়, ঠিক কিনা? অনেকক্ষণ সময় যদি একসাথে সাঁতার কাটা হয় তাহলে একটু কষ্ট হয়, আর তখন আমরা বলি, ওরে বাবা, হার্টবিট বেড়ে গেছে, ঠিক কিনা? ঠিক এই ঘটনাটাই কিন্তু ওর ওখানেও হচ্ছে। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে ওর হার্ট। তাহলে আমাদের আজকের বিষয়টা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড নিয়ে। আমরা আজকে পাঠে হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই পাঠে আমরা যা শিখব, হৃৎপিণ্ডটা কি তা আমরা ব্যাখ্যা করতে পারবো, হৃৎপিণ্ডের গঠন তোমরা বর্ণনা করতে পারবে, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন কিভাবে হয় তাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবারে এই চিত্রটি লক্ষ্য করো এবং দেখো এখানে কি বলা হচ্ছে। একটু তোমরা লক্ষ্য করো, হৃৎপিণ্ডটার অবস্থান কোন জায়গাটিতে। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। দেখো, এইটা হচ্ছে দুই পাশে দুইটা বড় বড় অংশ দেখা যাচ্ছে, বড় থলির ন্যায়। দুই পাশে দেখো, এই একটা আর এই পাশে এই একটা, এই দুটো হচ্ছে ফুসফুস। এর মাঝামাঝি জায়গায় একটা দেখো বৃত্ত চিহ্নিত জায়গা আছে। এই জায়গাটা কেমন একটা মোচার মতো অংশ। হ্যাঁ, এটা কি? এটাই আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। আবার দেখো, যদি অবস্থানটা হয় এই দেখো, এই যদি মাঝ বরাবর হয়, এটা কিন্তু অন্য নালীটা নেমে আসছে। যদি এই বরাবরটা হয় তাহলে এর কোন পাশে পড়ে দেখো একটু ছবিটা। আমি যদি একটু ঘুরে দাঁড়াই তাহলে আমার ডান পাশটা, এই পাশটা কিন্তু এই পাশে চলে আসে। ডান পাশটা এ যদি ঘুরে দাঁড়াই তাহলে কিন্তু সেরকমই হয়। এখানে ছবিটাও কিন্তু ঠিক সেরকম। তাহলে এই ছবিটার এটা হচ্ছে ডান পাশ আর এটা হচ্ছে বাম পাশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হাড়টা, এই যে ব্যক্তি, তার দেহের অংশকে যদি মাঝ বরাবর আমরা ভাগ করে নেই, লম্বচ্ছেদ করে নেই, তাহলে কোন পাশে পড়বে? হ্যাঁ, বাম পাশে পড়বে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কিন্তু যে হৃৎপিণ্ডটার অবস্থান কোন জায়গাটিতে। এখন দেখো, পাশে আরেকটা ছবি দেখানো হচ্ছে। এটা কি? তোমরা চিনো সবাই, এটা একটা কলার মোচা। কেন দেওয়া হয়েছে এটা কলার মোচা? দেখো, এই যে কলার মোচাটা আর এই যে হৃৎপিণ্ড নড়াচড়া করছে, এর গঠনটা প্রায় একরকম বলা চলে। তাহলে দেখো, বলছে চিহ্নিত অংশটি কোথায় অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি? এই জায়গাটা ছিল বক্ষ গহ্বর, সেই বক্ষ গহ্বরে কোথায়? মাঝ বরাবর। চিহ্নিত অংশটি আকৃতি কেমন কেমন? হ্যাঁ, তোমরা বুঝতে, থলের মতন। আবার বলছে চিহ্নিত অংশটি কি কলার মোচার সাথে তুলনা করা যায়? হ্যাঁ, যদি আমরা একটা মোচা বলি তাহলে এটাও কলার মোচা আর এটাও একটা মোচার সাথে তুলনা করা যায়। তাহলে দেখো, এই যে গঠন, অবস্থান,
এই গঠন অবস্থান থেকেই কিন্তু তোমরা এই যে হৃৎপিণ্ড কি তা কিন্তু তোমরা বলতে পারো। কি বলা যায় একটু ধারণা করো তো অবস্থান থেকে। হ্যাঁ, বক্ষগহ্বরের দুই ফুসফুসের মাঝখানে, বক্ষগহ্বরের কোন পাশে রয়েছে? বাঁ পাশে। দেখতে কেমন? কলার মোচা আকৃতির। এমন অঙ্গকে আমরা কি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই এমন অঙ্গটাকে বলবো হৃৎপিণ্ড। দেখি কি আছে দেয়া। প্রশ্ন করে তোমাদেরকে হৃৎপিণ্ড কি। দেখো নিচে লেখা আছে বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝে একটি মোচাকৃতির অঙ্গ যার নাম হৃৎপিণ্ড। তাহলে দেখো সহজ কিন্তু, অবস্থান থেকেই কিন্তু আমরা হৃৎপিণ্ডের সংজ্ঞায়িত করতে পারছি। অবস্থান, বক্ষগহ্বরের বাম পাশে দুই ফুসফুসের মাঝখানে একটা মোচাকৃতির অঙ্গ, কলার মোচার কথা চিন্তা করো তখন কি মোচাকৃতির অঙ্গ, তাহলে সেই অঙ্গটাকে আমরা কি বলবো? হৃৎপিণ্ড। ধন্যবাদ সবাইকে। দেখি আমাদের পরবর্তীতে কি বলছি। এই দেখো ছবিটি, এটা একটা হৃৎপিণ্ডটাকে আলাদা করে এখানে ছবিতে দেখানো হয়েছে। দেখো কিরকম হচ্ছে, এই অংশটাও কাঁপছে, এই অংশটা কাঁপছে। এটা কেমন অংশের মতো মনে হচ্ছে? এখানে কি হাড়গোড় আছে সেরকম মনে হচ্ছে? না, মাংস পেশি, এক ধরনের পেশি। আচ্ছা, যদি হাড়টা আমার বাম পাশে তাহলে তো অবস্থিত, এই হাড়টা কি আমরা ধরতে পারতেছি? এর যে মাংসপেশিটা আছে সেই মাংসপেশিটাকে কি আমি হাত দিয়ে নড়াচড়া করতে পারতেছি আমার ইচ্ছে মতন? না, আমরা কিন্তু কেউই পারি না। কিন্তু যদি বলি আমার এখানে হাতের একটু পেশি আছে, এই পেশিটাকে নড়াচড়া করা যায়, পায়ের উরুর পেশি নড়াচড়া করা যায়, যায় কিনা? হ্যাঁ, তাহলে এই পেশিটাকে আমরা নড়াচড়া করতে পারি না। তাহলে এই পেশিটাকে আমরা কি বলবো? এই যে হৃৎপিণ্ডের যে পেশি, এই হৃৎপিণ্ডের পেশিটাকে আমরা কি বলবো? একটা নাম প্রথমে বলছে হৃৎপেশি, মানে হৃৎপিণ্ড যে পেশিটা দ্বারা গঠন করা তাকে বলা হয় হৃৎপেশি। আবার এটাকে আমরা পেশির সংজ্ঞা তোমরা পেয়েছো, পেশি দুই ধরনের, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি। এটা কোন ধরনের পেশি হবে? দেখছো হৃৎপিণ্ডের পেশিগুলো কি আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়? না, নিশ্চয়ই আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না। ওর ইচ্ছা অনুযায়ী সংকুচিত হয় একবার, আবার প্রসারিত হচ্ছে। তাহলে বলছি এই হৃৎপেশি ঐচ্ছিক না অনৈচ্ছিক পেশি? হ্যাঁ, নিশ্চয়ই এটা অনৈচ্ছিক পেশি, কারণ এটা আমি নিজে নিজে আমার ইচ্ছে মতো একে আমি সংকুচিত প্রসারিত করতে পারছি না, এটা ওর ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তাই এটাকে আমরা বলবো অনৈচ্ছিক পেশি। পাশে আরেকটা অনৈচ্ছিক পেশি ছবিতে দেওয়া আছে। এরপরে কি আছে দেখি। এবারে দেখো আবার সেই হৃৎপিণ্ডের ছবিটা, মোচাকৃতির সেই হৃৎপিণ্ড। এবারে দেখো এই হৃৎপিণ্ডের উপরে কেমন একটা সাদা আবরণ, একটা প্যাকেট প্যাকেট মনে হয় একটা জামা পরিয়ে রাখা হয়েছে। আবার এখানে কিছু অংশ কেটে ওই একটা আবরণ উঠিয়ে ফেলা হচ্ছে। তাহলে কি ওই হৃৎপিণ্ডটা একটা আবরণ দিয়ে আবৃত, ঠিক কিনা? যেমন আমার এই যে মাংসপেশিগুলো আছে এগুলো আমার ক্ষেত্রে ত্বক দিয়ে আবৃত। এই যে ভিতরে যে আমাদের এই যে অঙ্গটা, এই যে হাড়টা, এটাও একটা আবরণ দিয়ে আবৃত। এই আবরণটার নাম কি তোমরা জানো? অনেকে জানো, কেউ বা জানো না। তাহলে এই অঙ্গটির এই যে আবরণটা, এই আবরণটার নাম কি? পেরিকার্ডিয়াম। প্রশ্ন করতে মধ্যে দেখো যাচ্ছে হৃৎপিণ্ডে কিছু দিয়ে কি আবৃত দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে কিছু দিয়ে আবৃত দেখা যাচ্ছে। এই আবৃত অংশের নাম কি? এই পর্দাটির নাম কি? এই পর্দাটির নাম পেরিকার্ডিয়াম। তাহলে আমরা জানতে পারলাম কি? আমি সংজ্ঞায়িত করলে পারলাম কোথায় অবস্থান জানতে পারলাম, অবস্থান থেকে সংজ্ঞায়িত করলাম। আবার এটা কোন ধরনের পেশি, ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি, এগুলো কিন্তু অনেক সময় নৈবিত থেকেও পরীক্ষার সময় নৈবিত থেকে আসে। আবার এই যে গুরুত্বপূর্ণ জিনিসটা, যেটা এই যে আবরণটা, এই যে হৃৎপিণ্ডটা, এটার যে বাইরের যে পর্দাটা, এই পর্দাটার কি নাম? যে পর্দাটা দিয়ে আবৃত, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। অবশ্যই এটা আমাদের জানার বিষয়। দেখি এরপর কি আছে দেখো। এবারে কি বলছে, এবারে এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। এই ছবিটা কি করা হচ্ছে? একটা হৃৎপিণ্ড, সেটা ওই যে মোচাকৃতির হৃৎপিণ্ড মনে করো ওটা লম্বালম্বি ভাবে কেটে ফেলা হচ্ছে, এটাকে বলা হয় লম্বচ্ছেদ। একটা লম্বচ্ছেদের চিত্র দেওয়া আছে। এখানে কিছু জায়গা আছে দেখো, এই একটা থলির মতো, একটা বাটির মতো জায়গা, আবার এই একটা বাটির মতো জায়গা, আবার এইখানে একটু একটা টানেলের মতো সিস্টেম, ঠিক না? এই পাশের সাথে এই পাশে যোগাযোগ রক্ষা করছে, এই পাশটা আটকানো মনে হয়। এইটা আবার এই একটা অংশ, আবার এই পাশেও দেখো এরকম একটা বাটির মতো অনেক একটু বেশি জায়গা নিয়ে অংশ। তাহলে এটার একটা পরিচিতি আছে, এটারও একটা পরিচিতি আছে। কি রকমের পরিচিতি? এই জায়গারও একটা নাম আছে, এই জায়গাটারও একটা নাম আছে, এই জায়গাটারও একটা নাম আছে, এই জায়গাটার একটা নাম আছে। কি নাম? প্রশ্নবোধক জন্য কি নাম? এই নামটা জানার আগে আমি আরেকটু কথা বলে দিচ্ছি। এই যে তিনটা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছে যে এই জায়গাটার কি নাম, অর্থাৎ একটা হৃৎপিণ্ড যখন গঠন হয় এর উপরের একটা আবরণ থাকে, এরপর ভিতরে আর একটা আবরণ, এরপর ভিতরে আর একটা আবরণ। তার মানে কি তিনটা অংশ বলছি, একটা সর্ববাহিরের স্তর, একটা মধ্য স্তর,
আর একটাকে বলা হয় সর্বভিতরে যেটা সেটাকে বলা হয় অন্তঃস্তর। তাহলে এর একটা নাম আছে আবার, এই যে সর্ববাহিরের যে একটা আবরণ, পাতলা আবরণ নির্দেশ করেছে, এটার নাম হচ্ছে বহিত্বক বা এপিডার্মিস, বহিঃস্তর। এইটাকে বলি আমরা মধ্যস্তর। আর এই যে ভিতরের অংশটা, এটাকে আমরা বলি এন্ডোডার্মিস বা একদম মধ্যতক, মধ্য অংশ বা মধ্যপর্দা। বিভিন্নভাবে বলা যায়, বহিঃপর্দা, মধ্যপর্দা, অন্তঃপর্দা, এই তিনটে ভাবে নামকরণ করা হয়েছে এবং ইংলিশ নামগুলো আছে, তোমরা মূল বই থেকে দেখে নিবে। তাহলে বলছে হৃৎপিণ্ড প্রাচীর কয়টি স্তর? 3টি স্তর। ওই যে বললাম, একটা বহিঃপ্রাচীর, একটা মধ্যপ্রাচীর আর একটা অন্তঃপ্রাচীর। হৃৎপিণ্ডের অন্তঃস্তর দেখতে কেমন? তাহলে এই যে বলছি কেমন, একটা বাটির মতো অংশ। দেখো এই বাটির মতো অংশটাকে আমি একটা প্রকোষ্ঠ বলতে পারি, একটা রুম কল্পনা করতে পারি। তাহলে এইটা একটা রুম, এইটা একটা রুম, এই একটা রুম, এই একটা রুম। এরপরে কি আছে দেখি, অন্তঃস্তরে কয়টি প্রকোষ্ঠ? তাহলে কয়টি প্রকোষ্ঠ পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। আমরা 4টা প্রকোষ্ঠ পেলাম। এখন এই প্রকোষ্ঠগুলোর নাম কি সেগুলো আমাদের জানা দরকার। আসো সেই প্রকোষ্ঠগুলোর আমরা নাম একটু জানার চেষ্টা করছি। এই দেখো 4টা জায়গা দেখিয়ে দিয়েছে এখানে গোল চিহ্নিত করে। তাহলে এই হৃৎপিণ্ডটার ডান পাশ কোনটাকে বলছিলাম? এই যে যেখানে আমাদের নির্দেশ করা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে, এইটা ডান পাশ আর এইটা হচ্ছে বাম পাশ। আচ্ছা, তাহলে এই ডান পাশ এবং এই বাম পাশ আলাদা আলাদা নাম। এখন এই প্রকোষ্ঠগুলোর মধ্যে এই যে উপরের যে দুটো, উপরের দুটোকে বলি আমরা অলিন্দ, আর এই নিচের দুটোকে বলি আমরা নিলয়। তাহলে এই উপরের অংশটা যেহেতু ডান বাম দুটো, তাহলে এই যে ডান পাশের অংশটাকে আমরা কি বলতে পারি? ডান অলিন্দ। এইটাকে বলবো কি? বাম অলিন্দ। এইটাকে বলবো কি? যেহেতু বলছি নিচের দুটো নিলয়, তাহলে এটা ডান নিলয়, এটা বাম নিলয়। এখন কোনগুলো প্রকোষ্ঠ আকারে বড়? দেখো দেখতেই পাচ্ছ এইটা আকারে অনেকটা বড়, অর্থাৎ এই যে অলিন্দের চেয়ে নিলয়ের আকার দুটো অবশ্যই বড়। আচ্ছা, আবার এই যে দেখো পর্দার মতো অংশ, দেখছো এইটার এই প্রকোষ্ঠের সাথে এই প্রকোষ্ঠের একটা সংযোগ, আবার এই প্রকোষ্ঠের সাথে এই প্রকোষ্ঠের সাথে সংযোগ আছে। তাহলে এই যে সংযোগ, এই যে পর্দাটার নাম, এটা পর্দার নাম আছে ডান পাশে ট্রাইকাসপিড, এটা হচ্ছে বাম পাশে হচ্ছে বাইকাসপিড। এই পর্দাগুলো, তাহলে আমি কি কি জানলাম? এই 4টা প্রকোষ্ঠের নাম জানলাম। এই দুটো ডান পাশের যে অলিন্দ এবং নিলয়ের মধ্যে সংযোগ রক্ষাকারী যে অংশটার নাম সেটা বললাম ট্রাইকাসপিড বাল্ব। এই বাম পাশে মানে যে ডান পাশেরটা বললাম, আর বাম পাশে যে আছে অলিন্দ এবং নিলয়ের সাথে যোগাযোগ রক্ষা করে এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে বাইকাসপিড বাল্ব। এই দুইটা বাল্ব দ্বারা অলিন্দ, ডান অলিন্দ মানে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, এরা পরস্পরের সাথে প্রকোষ্ঠের সাথে যোগাযোগ রক্ষিত হয়। মানে রক্ত যখন চলাচল করে তখন এক প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে যায়, অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই যে দেখো, তাহলে এর নাম পাইলাম একটা বাম অলিন্দ। একটু রিভিশন। এরপরে আছে দেখো এই বাম অলিন্দ দেখাই দেওয়া হলো। তারপর কি আছে? এবার বলছে হৃৎপিণ্ড অলিন্দ ও নিলয় দ্বারা কি পরস্পর থেকে পৃথক থাকে? দেখো এই যে অলিন্দ এবং নিলয়, এটা পরস্পর দ্বারা কিন্তু পৃথক আছে। এই পাশে এই অলিন্দ এই নিলয় পরস্পর দ্বারা পৃথক থাকে। কি নাম বলছিলাম আবার একটু? হ্যাঁ, ডান পাশে এটা বললাম বাল্ব। কি বাল্ব? বাল্ব বলে বা কপাটিকেও বলা হয় কখন। তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড ডান পাশে, বাম পাশে হচ্ছে বাইকাসপিড। এবারে দেখো এই যে হাড়টা, এর ভিতরে এটা কিন্তু সংকোচন প্রসারণ। দেখো সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণের সময় একবার এই যে অলিন্দ প্রসারিত হয় তখন নিলয় সংকুচিত হয়, আবার এই পাশে অলিন্দ প্রসারিত হয়, নিলয় সংকুচিত হয়, নিলয় প্রসারিত হয়, আবার অলিন্দ সংকুচিত হয়। এই যে অলিন্দ এবং নিলয়ের সংকোচন প্রসারণ, এই সংকোচন প্রসারণের মাধ্যমেই সারা শরীরের রক্ত হৃৎপিণ্ডে আসে, আবার হৃৎপিণ্ড থেকে সারা শরীর যখন পাম্প ক্রিয়েট করা হয় তখন রক্তটা ওখান থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে পড়া আর ফিরে আসা, এর মাধ্যমেই আমাদের অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়ে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ফুসফুসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত
ফুসফুসের মাধ্যমে আবার সরাসরি থেকে বিভিন্ন জায়গা থেকে এসে সে আবার ফুসফুসের মাধ্যম থেকে শিরার মাধ্যম থেকে আবার নিঃশ্বাসের মাধ্যমে সে বেরিয়ে যায়। এবার বলছে দেখো অলিন্দ নিলয় মাসপাত খোলা বন্ধ করার জন্য কি থাকে, ওই যে বললাম বাল্ব বা কপাটিকা। এবারে তোমাদেরকে এটাকে বোঝানোর জন্য আরেকটা ছবি সংযুক্ত করা হয়েছে, এরকম ছবি তোমাদের মূল বইয়েও আছে। তাহলে দেখো এটা কিন্তু আর এই যে ছবিটা এটা কিন্তু আর তোমাদেরই করা না, যেমন এটাকে কি বলবো আমরা লম্বচ্ছেদ বা এটা একদম সম্পূর্ণ একটা আস্ত একটা হাড়। এইটাকে এবার দেখানো হচ্ছে, দেখো এই যে দেখো এইবার কিছু কিছু অংশ লাল, আবার কিছু অংশ একটু কালচে টাইপের। এর কারণ কি? এর কারণ মানে এই অংশগুলোতে লাল থাকার মানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত এখান থেকে প্রবাহিত হচ্ছে, আর এইগুলোর মধ্যে দিয়ে কি রক্ত প্রবাহিত হচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এবারে কোন কোন অংশে কি নাম দেখো, এইটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। এখন এখানে একটু ব্যতিক্রম আছে, যে আমরা জানি শিরা এবং ফুসফুসে শিরা এবং ধমনীর মধ্যে থেকে কোন ধরনের ব্লাড সার্কুলেটেড হয়? শিরার মধ্যে থেকে সবসময় কি হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। আর ধমনীর মধ্যে থেকে কি হয়? অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়। কিন্তু ব্যতিক্রম কিন্তু রয়েছে। কি ব্যতিক্রম রয়েছে দেখো, আমি যে কথা বলছি তার ব্যতিক্রম আছে এখানে। এই দেখো বলছি ধমনী থেকে হয় অক্সিজেন যুক্ত রক্ত, কিন্তু এখানে একটা নাম আছে ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় মানে দেখো আবার কালো আকৃতির রং দিয়া, তার মানে কি এখান থেকে কার্বন ডাই অক্সাইড, তাহলে ফুসফুসীয় ধমনীটা কিন্তু ব্যতিক্রম, যার মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। আর আরেকটু ব্যতিক্রম রয়েছে, ওই যে বললাম শিরার মধ্যে থেকে, শিরার মধ্যে থেকে কি হবে? কোন যুক্ত রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হবে। কিন্তু এই যে ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, এর মধ্যে থেকে কোন ধরনের রক্ত যাচ্ছে? লাল বর্ণের, সেহেতু এখান থেকে যাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এই ব্যতিক্রমটা কিন্তু জানতে হবে যে সব শিরাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত করবে, ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা। সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী। এরপরে আবার একটু তোমাদের স্মরণ করে নিচ্ছি, এই দেখো ডান অলিন্দ, এইটা ডান নিলয়, এই অংশটার পাশ থেকে আছে নিম্ন মহাশিরা। এই দেখো বাম অলিন্দ, আগের তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম এইটা হচ্ছে বাম অলিন্দ। এই ফুসফুসীয় শিরা, অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় শিরার মধ্যে থেকে, যেটা বলছিলাম। এই ফুসফুসীয় ধমনী, ধমনী থেকে মূলত অক্সিজেন যুক্ত রক্ত, কিন্তু ফুসফুসীয় ধমনী থেকে হবে কার্বন ডাই যুক্ত রক্ত পরিবাহিত। আর এই হচ্ছে মহাধমনী, যেখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত সার্কুলেট করে সারা শরীরের সব জায়গায় গিয়ে পৌঁছে দিবে। এবারে একটা ভিডিও দেখো তোমরা। হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত একটি জীবন্ত পাম্প যন্ত্র। এটি আমাদের বুকের একটু বাম পাশে অবস্থান করে। হৃৎপিণ্ড প্রধানত ডান ও বাম এই দুই অংশে বিভক্ত। এই বিভাজন অক্সিজেন যুক্ত রক্ত ও অক্সিজেন রিক্ত রক্তকে মিশতে বাধা দেয়। রক্ত, রক্তনালিকা ও হৃৎপিণ্ড মিলে তৈরি করে রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্র অক্সিজেন এবং খাদ্য দেহের সর্বত্র পৌঁছে দেয়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 কোয়ার্ট রক্ত পাম্প করে। প্রতিদিন এটি 1 লক্ষ বার এবং বছরে 35 মিলিয়ন বার সংকুচিত ও প্রসারিত হয়। আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত নীল রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে। পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠায়। ফুসফুস এই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে। অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ ও বাম নিলয়ে প্রবেশ করে। হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ডের 4টি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। এই বাল্বগুলো হলো ট্রাইকাসপিড, মাইট্রিয়াল, পালমোনারি ও আওর্টিক বাল্ব। এগুলো শুধুমাত্র এক দিকে খোলে। এই বাল্বগুলোর খোলা এবং বন্ধ হওয়ার শব্দই হলো হৃদস্পন্দন। হৃদস্পন্দন সিস্টোল এবং ডায়াস্টোলের সমন্বয়ে গঠিত। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল।
সিস্টোল অবস্থায় নিলয়গুলো সংকুচিত হয়, এর ফলে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে এবং বাম নিলয় থেকে দেহে প্রবাহিত হয়। এরপর নিলয় দুটো প্রসারিত হয়, একে বলা হয় ডায়াস্টোল। ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। এইভাবে এই চক্র বারবার চলতে থাকে। হৃৎপিণ্ড কোষ দ্বারা গঠিত একটি জীবিত অঙ্গ, তাই এর বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য ও অক্সিজেনের। যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত প্রবাহিত হয় তাকে বলে করোনারি ধমনী। এর মাধ্যমেই হৃৎপিণ্ডের কোষগুলো খাদ্য ও অক্সিজেন পেয়ে থাকে। আমাদের হৃৎপিণ্ডের ভিতরে রয়েছে সুন্দর একটি বৈদ্যুতিক সার্কিট। ডান অলিন্দের উপরে সাইনোএট্রিয়াল নোড থেকে এই সার্কিটে বৈদ্যুতিক ইম্পালস শুরু হয়। একে বলা হয় পেসমেকার। এটি প্রথমে অলিন্দ দুটোকে সংকুচিত করে। পরবর্তীতে এই ইম্পালস এট্রিওভেন্ট্রিকুলার নোড হয়ে নিলয়ে প্রবেশ করে এবং নিলয় দুটোকে সংকুচিত করে। এইভাবে এই বৈদ্যুতিক সার্কিট হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে। অবশ্যই এই ভিডিওটাকে আবার রিপিট করে তোমরা বইয়ের সাথে মিলিয়ে তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে, তোমাদের পাঠটাও কিন্তু আরো সহজ হবে। ঠিক আছে, তাহলে দেখছি আমাদের পরবর্তীতে কি রয়েছে। এবারে দেখো, এই রক্ত সঞ্চালনের আর একটু কিছু খণ্ড চিত্র দেওয়া আছে। এখান থেকে কি হচ্ছে, এই যে কার্বন যুক্ত রক্তটা বেরিয়ে যাচ্ছে কখন, হৃৎপিণ্ড যখন, তখন কিরকম অবস্থা আছে, চাপ ক্রিয়েট করছে। আবার প্রসারিত যখন হচ্ছে তখন কি হচ্ছে, কার্বন রক্তটা প্রবেশিত করছে, আর এদিক থেকেও অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়েছে। এখান থেকে সে আবার বাম অলিন্দ হয়ে এসে আবার সারা শরীরে ফুসফুসের মাধ্যমে সারা শরীরে সব জায়গায় সেই ধমনীর মাধ্যম থেকে সারা শরীরে পৌঁছে দিবে। চিত্রের অবস্থা দুটিকে কি বলা যেতে পারে, এই যে একটা অংশ দেখো, চিত্রের দুটি অবস্থা, কিসের দুটি অবস্থা, এই যে হার্টের দুটি অবস্থা। এই জায়গাটা দেখো চুপসে গেছে, আর এই জায়গাটা একটু স্ফীত হয়েছে, মোটা হয়েছে। এইটাকে বলা হয় সংকোচন, এটাকে বলা হয় প্রসারণ। এই যে সংকোচন এবং প্রসারণটা, এই সংকোচন প্রসারণটা একটা সংকোচন একটা প্রসারণ, এই একটা সংকোচন এবং একটা প্রসারণকে একত্রে আমরা বলি হার্টবিট। বলি যে হার্টবিট বেড়ে গেছে, শুধু সংকোচন হলেই সেটা হার্টবিট না, একটা সংকোচন হতে হবে আবার প্রসারণ হতে হবে। যখন এই সংকোচন প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ মানেই একটা বিট, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই অবস্থাটাকে বোঝাই আমরা সংকোচন প্রসারণ। আর এটাকে আবার হার্টবিট আমরা ইংলিশে সহজ নামে চিনি হার্টবিট, এটাকে বাংলায় আমরা বলি কি হৃদস্পন্দন। তাহলে এই হৃদস্পন্দন যদি বলা হয় যে হৃদস্পন্দন বলতে তুমি কি বুঝো বা হার্টবিট বলতে তুমি কি বুঝো, তাহলে আমরা কি বুঝবো যে আমাদের হৃৎপিণ্ডের একবারের সংকোচন এবং একবারের প্রসারণ, এই সংকোচন এবং প্রসারণের যে অবস্থা, এটাকেই বলবো আমরা হার্টবিট বা হৃদস্পন্দন। এখানে দেখো, এই যে পূর্বের ছবিগুলো একটু মেমোরাইজ করে নাও। দেখো কি হচ্ছে, এই যে নীল চিহ্নিত যেগুলো বা কালচে টাইপের, এগুলো কি কোন জাতীয় রক্ত? হ্যাঁ, অবশ্যই এগুলো হচ্ছে কার্বন যুক্ত রক্ত। আর এই কার্বন যুক্ত রক্ত আবার এখান থেকে দেখো, এখানে কি হচ্ছে, এই কৌশিক জালিকা, এই যে ফুসফুস থেকে রক্তটা কোথায় প্রবেশ করছে, এখান থেকে ফুসফুস থেকে প্রবেশ করছে কোথায়, বাম নিলয়ে। বাম নিলয়ে প্রবেশ করার পর অলিন্দ হয়ে আবার ধমনীর মাধ্যমে, মহাধমনীর মাধ্যমে সারা শরীরে পৌঁছে দিবে। ঠিক এই কাজগুলো খন্ড খন্ড চিত্রে তোমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। বলছে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন রক্ত কোথা থেকে উৎপন্ন হয়, কোথায় প্রবাহিত হয়, সহজ জিনিস এখন এই ছবি দেখে তোমরা বুঝতে পারছো। এরপর আছে, তোমরা চেষ্টা করবে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন তোমাদের খাতায় আঁকার চেষ্টা করবে। এবার একটা ছক তোমাদের দেওয়া আছে, দেখো ছকে কি, ছক থেকে তোমরা কিছু জানতে পারবে। কি দেওয়া দেখো, অলিন্দ ট্রাইকাসপিড, কই ট্রাইকাসপিড ভালভ কোথায় বলছিলাম, ট্রাইকাসপিড ভালভ কোন পাশে হবে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে সংযোগ রক্ষাকারী জিনিস। আচ্ছা, আর অলিন্দ তোমাদের বলছিলাম উপরের অংশটা অলিন্দ, চারটা প্রকোষ্ঠের উপরে দুইটা প্রকোষ্ঠকে আমরা বলি অলিন্দ। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যস্তর কি বলা হয়, এর নাম কি, মায়োকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যস্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম। সর্ববাহিরের যে স্তর, সেই বাহিরের স্তরটাকে কি বলে, সর্বোপরের স্তর এপিকার্ডিয়াম। আর
মধ্যস্তর যেটাকে বলি সেটাকে কি বলা হয়? এন্ডোকার্ডিয়াম। তাহলে তিনটা জিনিস, একটা এপিকার্ডিয়াম, একটা এটা ইংলিশ নাম, এপিকার্ডিয়াম, একটা এন্ডোকার্ডিয়াম, আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এই বলছে হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যস্তর নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। এরপরে যখন আরো ভিতরে ঢুকে যাবো মানে তিনটে স্তর, একটু স্তর কাটলো, পর একদম উপরের যে লেয়ারটা সেই লেয়ারটাকে বলো এপিকার্ডিয়াম, এর পরের লেয়ারটা যখন কাটবে তখন সেটাকে বলো মায়োকার্ডিয়াম, এরপর একদম ভিতরে যে ত্বকটা অংশটা সেটাকে আমরা বলবো কি? এন্ডোকার্ডিয়াম। এবার দেখো তিন পাল্লা বিশিষ্ট বাল্ব কোথায়? ট্রাইকাসপিড বাল্ব। এই তিন পাল্লা বিশিষ্ট বাল্ব কোথায় পাওয়া যায়? ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে। আবার হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের প্রসারণ এটাকে বলা হয়, ওই যে দেখাইলাম কিছুক্ষণ আগে, সংকোচন এবং প্রসারণ। সেই যখন প্রসারিত হয় সেটাকে বলা হয় ডায়াস্টল। প্রসারণ যদি ডায়াস্টল হয় তাহলে সংকোচন কি হবে? সিস্টল। তুমি সহজে বুঝতে পারছো। উপরের প্রকোষ্ঠের নাম কি? অলিন্দ। মহাধমনী ও ফুসফুসী ধমনীর মাঝে অর্ধকাল একটা ভাল্ব থাকে, সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির ভাল্ব। দেখো তাহলে এই অংশটার ভিতরে কিন্তু অনেকগুলো নৈবিত্তিক লুকিয়ে আছে, তোমরা একটু ভালোভাবে সেগুলো লক্ষ্য করবে এবং সেগুলো একটু পড়ার চেষ্টা করবে। দেখি আমাদের পরবর্তীতে কি রয়েছে। এবার দেখো একটু তোমরা বলতে পারো কিনা, একটু দেখো তো আমার সাথে সাথে, যে চিত্রে হৃৎপিণ্ডের যে পর্দা দিয়ে আবৃত দেখা যাচ্ছে তার নাম কি? যে পর্দা, এই যে পর্দা ভিতরটা কি নাম? কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম। হ্যাঁ, তোমরা বলতে পারবে পেরিকার্ডিয়াম। ধন্যবাদ সবাইকে তোমাদের। এবার দেখো সিস্টল ও ডায়াস্টল বলতে কি বুঝো? সিস্টল এবং ডায়াস্টল, এই কিছুক্ষণ আগে কিন্তু একটা প্রশ্ন ছিল, এর আগের স্লাইডে তোমাদের দেখেছিলাম সিস্টল ডায়াস্টল। প্রসারণ, প্রসারণটা ছিল কি? যখন স্ফীত হয় হৃৎপিণ্ড তখন সেটাকে বলি আমরা ডায়াস্টল, আর সংকুচিত অবস্থা হচ্ছে সিস্টল। সহজে সিস্টল হচ্ছে সংকোচন, ডায়াস্টল হচ্ছে প্রসারণ, মোট স্ফীত হওয়া। তখন ব্লাডটা বেবির শরীর থেকে এসে হার্টে প্রবেশ করে, আর যখন সিস্টল অবস্থা, যখন প্রেশার ক্রিয়েট করে তখন ব্লাডটা আবার হৃৎপিণ্ড থেকে সারা শরীরে পৌঁছে যায়। এবারে দেখো এ ও বি অংশে কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে। তার মানে কি? এই যে প্রথমে ওই আগের চিত্রটা একটু মেমোরাইজ করা আছে তোমাদের, অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করছে ব্লাডটা, কি যুক্ত রক্ত? কি রক্ত এটা? অবশ্যই কার্বন যুক্ত। এ থেকে বি অর্থাৎ অলিন্দ থেকে এই যে জায়গাটার নাম, এই জায়গাটার নাম ট্রাইকাসপিড বাল্ব। এই ট্রাইকাসপিড বাল্ব হয়ে ই করে, ট্রাইকাসপিড বাল্বটা তখন খুলে যায় যখন এখান থেকে যখন শিরা থেকে যখন এই ব্লাডটা ভিতরে ঢুকে তখনই এখান থেকে এই ট্রাইকাসপিড বাল্বটা খুলে যায়, কারণ এখানে স্ফীত হয়। আর এইখানে তখন কি হয়? ব্লাডটা এসে প্রবেশ করে, আবার এদিক থেকে অক্সিজেনযুক্ত রক্ত এসে প্রবেশ করে, তখন জায়গাটা স্ফীত হয়ে যায়। এবং এই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত গতিতে চলে, আমরা এটা কখনো অনুভব করতেও পারি না। তাহলে দেখো এই অধ্যায়ে আমরা কি শিখলাম? কিছু কিছু শব্দ, যেমন পেরিকার্ডিয়াম। আমরা পেরিকার্ডিয়াম শিখছি কিরকম? পেরিকার্ডিয়াম কোনটা? সর্ববাহিরের আবরণ। সরি, পেরিকার্ডিয়াম কোনটা? পেরিকার্ডিয়াম হচ্ছে যে আবরণ, বলতে ওই যে আবরণটা দ্বারা হৃৎপিণ্ডটা ঢাকা থাকে, আবৃত থাকে, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এরপর এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম কোনটা? হৃৎপিণ্ড আমি যখন লম্বচ্ছেদ করি তখন সর্ববাহিরের যে স্তরটা সেটাকে বলা হয় এপিকার্ডিয়াম। অ্যাপি মানে উপরে, তোমরা অ্যাপেক্স নাম শুনছো, কোম্পানির নাম। অ্যাপেক্স মানে চূড়া, আর সেখান থেকে এপি সংক্ষেপে আসছে। অ্যাপি মানে সর্ববাহিরের স্তর, মায়ো মানে মধ্য স্তর, আর কার্ডিয়াম বলতে, কার্ডিয়াক বলতে কিন্তু হার্ট সম্পর্কিত সবকিছুকে বোঝায়। তো এই যে কার্ডিওলজিস্ট বলা হয়, একজন ডাক্তার যখন কার্ডিওলজিস্ট হয় তার কাজ কিন্তু হার্ট কোথায় কিরকম ভালো আছে খারাপ আছে সেইটা নিরীক্ষণ করা কিন্তু সেই ডক্টর করে থাকেন। তো এই মায়োকার্ডিয়াম বলতে বোঝায় তাহলে কোনটা? সে মধ্য স্তর। এরপরে এন্ডোকার্ডিয়াম মানে ওই যে প্রাচীরটা, ওই প্রাচীরটার একদম ভিতরের অংশটাকে বলা হবে এন্ডোকার্ডিয়াম। এরপর আছে অলিন্দ। তোমরা চিনতে পারছো অলিন্দ কোনটা? প্রকোষ্ঠ, কিন্তু অলিন্দ একটা প্রকোষ্ঠ, আর নিলয়ও প্রকোষ্ঠ। এরপর আছে ট্রাইকাসপিড বাল্ব কোন জায়গা আছে? অলিন্দ নিলয় সংযোগ কোন জায়গা? ডান পাশের যে অলিন্দ নিলয় সংযোগ রক্ষা করে সেটা হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব। এরপর আছে বাইকাসপিড বাল্ব। বাইকাসপিড বাল্ব বলতে কোনটাকে বুঝবো? যে বাম অলিন্দ বাম নিলয়ের সাথে সংযোগ রক্ষা করে, সেটাকে বলবো আমরা বাইকাসপিড বাল্ব। এরপর আছে সিস্টল এবং ডায়াস্টল। শেষের দিকে বুঝালাম যে সিস্টল হচ্ছে সংকোচন এবং ডায়াস্টল আছে প্রসারণ। আসলে এই গুরুত্বপূর্ণ শব্দগুলো আগে আমাদের ভালোভাবে জানতে হবে। আর এর পাশাপাশি তোমরা এই যে তোমাদের আজকে পার্টটা দিলাম, এটা আরো দু একবার তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে
এবং এর সাথে সাথে তোমাদের যে মূল বই আছে, মূল বইয়ের সাথে ওই যে চিত্রটা দেখাচ্ছিলাম, ভিডিওতে দেখাচ্ছিলাম, সেই ভিডিওটা দেখে একটু মিলিয়ে নিবে। তাহলে সহজেই তোমরা এই হৃৎপিণ্ডের গঠনটা এবং হৃৎপিণ্ডে কি কি জিনিসগুলো পেলাম এবং এই হৃৎপিণ্ডটা ভিতর থেকে কিভাবে রক্তটা সঞ্চালিত হয় সারা শরীরে, আবার সারা শরীর থেকে কিভাবে আসে, সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আজকে আর আলোচনা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনায় বিদায় নিতে চাচ্ছি। তবে একটা কথা, অবশ্যই তোমরা টেলিভিশনে দেখেছো যে করোনাকালীন সময় আমরা অবশ্যই ঘরে থাকবো, শারীরিক ব্যায়াম করব, সুষম খাবার খাবো, এর মধ্যে থেকেই একটু সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবার সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে আমরা প্রত্যেকে ভালো থাকবো। তো সেই সকলের শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।